দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সংহতি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 1975 সালের 7 নভেম্বর সংঘটিত সিপাহী জনতা বিপ্লবের স্মরণে এটি পালিত হয়। জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। 7 নভেম্বরকে বলা হয় গতিপথ বদলে দেওয়ার আলো। প্রশ্ন জাগে 7 নভেম্বর যদি জাতীয় বিপ্লব না হতো তাহলে কি হতো, সেই উত্তর খোঁজার চেষ্টা করব আজ। সেই সঙ্গে পিআর ও গণভোট ইস্যুতে আজ মাঠ গরম বক্তব্য দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। 10 নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না করলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা জামায়াতের। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট নয়, ফের বিএনপির অবস্থান স্পষ্ট করলেন মির্জা ফখরুল। যদিও উপদেষ্টাদের পরিষদ জানিয়েছে যে সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো যেন নিজেরা বসে আলোচনা করে নেয়। প্রশ্ন উঠেছে সেই আলোচনায় রেফারি কে হবেন? যদি রেফারি ছাড়া খেলা হয় তাহলে মাঠের অবস্থা কেমন হতে পারে সেটি সহজেই অনুমেয়। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান, নিরাপত্তা বিশ্লেষক, আছেন আব্দুল আউয়াল ঠাকুর, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট, আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতেই যেতে চাই কর্নেল মোহাম্মদ জগলুল আহসান আপনার কাছে। সেটা হচ্ছে যে ধরেন 7 নভেম্বর জাতির জীবনে একটু তাৎপর্যময় দিন বলা হয়, এবং এটাকে টার্নিং পয়েন্ট বলা হয়। মানে টার্নিং পয়েন্টটা কেন এবং ওই দিনের তাৎপর্যটা আসলে কী ছিল, যদি ছোট করে একটু শুরু করি আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। তো টার্নিং পয়েন্টে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলবো প্রথমেই, যে দেখেন যে সিপাহী জনতার বিপ্লব, তাই না? কিন্তু সিপাহী কিন্তু এখানে কেউ নেই, আমরা অফিসার আছি। তো এই দিনের চেতনাটার আগে আমি যেটা বলবো যে হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটা থেকে একটু যদি বলি আমি রেফার করে, যে ইন ফিউচার অল দ্য কনফ্লিক্টস উইল বি বিটুইন দ্য কালচার্স। তো আপনার প্রশ্নের সাথে আসি আর কি, যে ওই সময়ে ক্যান্টনমেন্টে যে ঘটনাটা ঘটেছিল সেটা দেখেন 3টা গ্রুপ পাওয়ার স্ট্রাগল করছিল। একটা হচ্ছে 15ই আগস্টের মেজর এবং খন্দকার মোস্তাক, যারা বঙ্গভবনে অবস্থান নিয়েছে এবং ট্যাঙ্ক বাহিনী বা আর্টিলারির ইউনিটের অর্ধেক যেটা সোহরাওয়ার্দী উদ্যানে ছিল, এরা হচ্ছে একটা কালচার যারা পাকিস্তানপন্থী হতে পারে মোস্তাকের হিস্ট্রি অনুযায়ী, বা শেখ মুজিব বা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা গিয়েছিল এবং শেখ মুজিবের পতন ঘটিয়েছিল তারা। এরপরে খালেদ মোশাররফ এবং আপনার সাফাত জামিল এবং অন্যান্য অফিসার, তারা এই অফিসারদেরকে এবং খন্দকার মোস্তাকের সরকারের বিরুদ্ধে এবং সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্যে তারা কিন্তু এই কুটা করে, তাই না? 3 নভেম্বর যেটা হয়। তো এরা কিন্তু ধরেন যে ওই ওদের বিরুদ্ধে, যে কারণে খালেদ মোশাররফের মানে প্রতি যে একটা ইয়ে হয়েছিল যে উনি ভারতপন্থী, কারণ সম্ভাবনা ছিল, কারণ সমর সেন তাকে অভিনন্দন জানিয়েছিল। তারপরে যেহেতু এখানে পাকিস্তানপন্থী লোকজন আছে, তো তখন ভাবা হয়েছিল যে এই কালচারটা হচ্ছে ভারতপন্থী একটা কালচারাল গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তারপর কর্নেল তাহেরের সৈনিক এবং তারা কমিউনিজম এবং চীনপন্থী বা রাশিয়াপন্থী যেটাই বলেন, কমিউনিস্ট কালচারের একটা গ্রুপ, যারা শ্রেণীহীন সমাজ ব্যবস্থা বা আর্মি প্রতিষ্ঠার জন্য যারা 5 তারিখ থেকে ঢোকা শুরু করে আর কি, ঠিক আছে? তো এই যখন 3টা এন্টিটির মধ্যে সংঘর্ষ হতে থাকে, তখন কিন্তু সাধারণ সৈনিক, সাধারণ মানুষ, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, যে না আমরা এই ভারতপন্থী, চীনপন্থী বা ওই রাশিয়াপন্থী বা অন্য কোনো কালচারের সাথে যাব না, আমরা তখন কিন্তু একটা নতুন একটা কালচার বা সংস্কৃতি বা বোধ, যেটা উত্তরণ ঘটে জিয়াউর রহমানকে আপনার নেতৃত্বে রেখে, সেটা হচ্ছে সাধারণ সৈনিক এবং সাধারণ জনতার একটা বিপ্লব। সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্তরণ। মানে সিপাহীদের ভূমিকা বেশি নাকি এরকম? এটা তো অবশ্যই সিপাহীদের ভূমিকা বেশি। আমি যেটা বলবো যে ধরেন যে আমরা অবশ্যই জিয়াউর রহমান কারিশমাটিক লিডার, তাকে নিয়ে এসেছে, কিন্তু সুবেদার মেজর আনিসের কথা কিন্তু কোথাও আসে না। আমার 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সুবেদার মেজর, যারা নিয়ে এসে ওই 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে বসিয়েছিলেন। আচ্ছা, তো এই সুবেদার মেজর আনিসই কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে যে বিভিন্ন ক্যান্টনমেন্টে বা উত্তেজিত সৈনিকদেরকে বলতেন, এই তোমরা অস্ত্র নামাও, স্যার কথা বলবে। তারপরে কিন্তু কথা বলা শুরু করতেন উনি। এবং জিয়াউর রহমানের কারিশমা ছিল, বাট ওখানে কিন্তু একটা ক্লাস কনফ্লিক্ট চলছিল, এবং সুবেদার মেজর আনিস কিন্তু সেই ওই ক্লাসটার একটা রিপ্রেজেন্টেটিভ। সো ওনারা দুজন মিলে কিন্তু এটা করেছে। আমরা অবশ্যই
জিয়া রহমানের যে নেতৃত্ব, তার যে সততা, তার যে আদর্শ, সেটাকে আমরা অবশ্যই আলোচনা করবো, কিন্তু সুবেদার মেজর আনিসের কথা কিন্তু কেউ বলছি না আমরা। তার হিস্ট্রিটা লেখা উচিত ছিল, কারণ কারা নিয়ে এসে বসালো ওখানে, এটা সুবেদার মেজর আনিস। এবং কর্নেল তাহের যখন জিয়াউর রহমানকে নিয়ে যেতে আছে, এই আনিস সাহেবই কিন্তু বলেছিলেন, স্যার দরকার পড়লে রেডিও স্টেশন আসবে, দরকার পড়লে শহীদ মিনার আসবে, আপনি যাবেন না কোথাও। তো এখানে আরেকটু কথা বলি, আমরা আজকে আলোচনা করছি, কিন্তু ওই যে আমাদের সৈনিকরা কিন্তু এখনও ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনে আন্দোলন করছে। ওই সাধারণ মানুষ, যেটা আমি বললাম যে আমার এলাকা হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি, সেখানে মাঝিরা এখনও আন্দোলন করছে, চরের জমি নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের আলোচনা কিন্তু আমরা কোথাও দেখি না। ঠিক আছে, তো এই যে উত্তরণ সিপাহী জনতার মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদ, এলিট শ্রেণীর পাওয়ার স্ট্রাগলকে ভেদ করে সাধারণ মানুষের একটা ভয়েস বা নেতৃত্ব বা যে বোধ বা যে ফিলোসফি এসেছিল, সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখিনি। দেখলে আমাদের এই সাধারণ সৈনিক বা সাধারণ মানুষের আর আন্দোলন করতে হতো। আসবে আপনার কাছে, আমরা যেতে চাই আব্দুল আউয়াল ঠাকুর, আপনি একটু বলবেন যে 7 নভেম্বর যদি জাতীয় বিপ্লব না হতো তাহলে কি হতো? দেখেন, না হলে কি হতো সে আলোচনা খুব অনুমান ভিত্তিক। আচ্ছা, তবে বিষয়টাকে দেখা দরকার এইভাবে যে এর অপরিহার্যতার আমাদের সামনে কেন চলে এসেছিল। আপনাকে যদি এই কথাটার পিছনে যেতে হয়, যদি এখানে সীমিত সময়ে আমরা খেলছি, আমাদের কথাটা খুব সীমিত সময়ের মধ্যে, তবুও আমার মনে হয় একটুখানি দেখা দরকার জি, যে আসলে বাংলাদেশটার যে ভূগোলে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এর ইতিহাসটা একটু পুরনো। অর্থাৎ আপনি যদি ধরেন সংক্ষেপে একেবারে 2 লাইনে যদি বলি যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের যে ভালো মানুষগুলো, প্রাচীন সভ্যতার মানুষগুলোকে আর্যরা পদানত করেছিল, এবং সেই মানুষগুলো শিডিউল কাস্টে পরিণত হয়েছিল, যাকে ডক্টর নিহারঞ্জন বলেছেন যে দুর্গাপূজায় যে অসুর, সে হচ্ছে আমাদের আদি মানুষের উত্তরাধিকার। এই যে ইতিহাসের এই অংশগুলো, নির্যাতনের যে ধারাটা, আচ্ছা, এই ধারাটা কিন্তু শতাব্দীর পর শতাব্দী চলেছে, চলে আসছে। আপনি এই শতাব্দীর পর শতাব্দী চলে আসার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা হলো, আপনি ধরেন আর্যরা এসছে স্থলপথে পাঞ্জাব দিয়ে, জি, মুসলমানরা এসছে নদীপথে সেই সিন্ধুতে। এইখানে এই যে সিভিলাইজেশনটা, আদি মানুষের সাথে যে সংঘর্ষটা, এই যে পদানত করার মধ্যে মানুষকে বর্ণবাদী বানিয়ে তাদেরকে শিডিউল কাস্টে পরিণত করলো। আপনি একটুখানি খেয়াল করে দেখেন, রেনেসা হয়েছিল ফ্রান্সে, শিল্প বিপ্লব হয়েছিল আমেরিকাতে, আর কিন্তা কুন্তে গলায় শিকল পড়েছিল আফ্রিকান। এখানে আফ্রিকানদের দাস বানানো হলো মার্কিনদের শিল্প বিপ্লবের স্বার্থে। বলি আমরা গণতন্ত্রের কথা, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি সিপাহী বিপ্লবে আসেন, তাহলে আপনি সেই জায়গাটা পাবেন, গন্ধ পাবেন, সেই স্মেলটা আপনার কাছে আসবে। এই কারণে আসবে যে বাংলাদেশের মানুষ 1971 সালে কোনো ঘোষণাপত্র ছাড়াই স্বাধীনতায় গিয়েছিল। লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। স্বাধীনতা ছিল 47-এ পাকিস্তানের জন্য লাহোর প্রস্তাব ছিল, বাংলাদেশের কোনো প্রস্তাবনা ছিল না। বাংলাদেশে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সামাজিক যে বৈষম্য ছিল, সামাজিক বৈষম্য ছিল আমাদের। হ্যাঁ, আমরা 25শে মার্চে ক্র্যাকডাউনকে ধরে আমরা যখন স্বাধীনতায় গেলাম, তখন আমাদের সামনে একটা প্রশ্ন চলেই আসলো, উই রিভোল্ট, আইজিয়া। তাহলে অনেক কথা আছে, সেনাবাহিনীর কর্মকর্তাগুলো ভালো বুঝবেন, আমি ওই লাইনে হাঁটি কম, কিন্তু আমি যে কথাটা বুঝি, কথা হচ্ছে সময় কাউকে কাউকে তৈরি করে। এটি সময়, জিয়াউর রহমানের যে সময়টা, এই সময়টা কেন জিয়াউর রহমান কথা বলেছেন, জিয়াউর রহমানের সেই ধারণাটা কোত্থেকে পেয়েছেন, জিয়াউর রহমান সেই ইতিহাসটা কোত্থেকে পেয়েছেন, এইটা সম্পর্কে দীর্ঘ কোনো আলোচনায় আমরা যাইনি। তবে আমরা এইটা বুঝি, 1971 সালের বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতার পরে একটি সদ্য স্বাধীন দেশে যে সাম্যতা, গণতন্ত্র, মানুষের অধিকার এবং ন্যায্যতা দেওয়ার কথা ছিল, তার বিপরীতে সরকার 25,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল তৈরি করেছে। সেনাবাহিনীতে, বাংলাদেশের প্রথম সেনাবাহিনীতে জিয়াউর রহমানকে সিনিয়রিটিকে সুপারসিড করে শফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়েছে। বৈষম্যের যে সূত্র, অর্থাৎ যে বৈষম্য নিরসনের জন্য আমরা লড়াই, সেটা কি রয়ে গেল? যে বৈষম্য নিরসনের জন্য আমরা লড়াই করলাম, সেই বৈষম্য কিন্তু আরো শক্তিশালী হলো। আচ্ছা, এই যে শক্তিশালী হওয়া বৈষম্য, আমি আপনাকে শুরুতেই যে কথা বলেছিলাম যে আর্যিকরণের মধ্য দিয়ে এই অঞ্চলে যে বৈষম্যবাদের জন্ম হয়েছে, এর আগে এই দেশের মানুষ জানতো না যে কে ব্রাহ্মণ, কে নমশূদ্র।
কারণ মানুষের মধ্যে ধারণাই ছিল না। যে প্রধান পেশা ছিল মানুষের মধ্যে সাধারণ অবস্থার মধ্যে চল, মানুষের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করে, জন্মসূত্রে একজন মানুষ উচ্চবর্ণের, জন্মসূত্রে একজন মানুষ নিম্ন বংশের, জন্মসূত্রে একজন মানুষ বেদ পড়ে, জন্মসূত্রে একজন মানুষ বেদ স্পর্শ করতে পারে না। এই যে ধারণা মানুষের মধ্যে দেয়া হলো, এই ধারণাই মূলত বৈষম্যবাদের সৃষ্টি করল। এর বিরুদ্ধে রিভোল্ট করলাম কারা? এই গাঙ্গ বদ্বীপ অঞ্চলে সেই প্রাচীন সভ্য মানুষগুলো। এবং সেই ভূগোলটা চলতে চলতে চলে আসছে কত, দ্বাদশ শতক পর্যন্ত। আপনি দেখেন, আমরা যারা একটুখানি পড়াশোনা করি তারা দেখেন, আমাদের রাজশাহী বা গৌড় অঞ্চলের, রাঢ় অঞ্চলের মানুষের লেখা চর্যাপদ পাওয়া গেল কোথায়? নেপালে। চর্যাপদের রচনাকাল সময় কত? ষষ্ঠ শতক থেকে দ্বাদশ শতক। ষষ্ঠ শতক থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়ে এই বাংলায় শাসন করছে পাঞ্জাব থেকে আসা ব্রাহ্মণরা, সেন, মৌর্য, যারা কেউ এই অঞ্চলের মানুষ না। এবং তাদের শাসনে এই অঞ্চলের বৌদ্ধরা জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছিল নেপালে। আপনি বলছিলেন সময়ই জিয়াউর রহমানকে তৈরি করেছিল, সময় মানুষের মধ্যে, এবং এই জায়গাটার মধ্যে হচ্ছে জিয়াউর রহমানকে যারা অনুভব করেছেন, ইনি কথাটা বলতেছিলেন, আমি সেখানেই যাই। জিয়াউর রহমানকে যারা চিনেছে, এই যে ম্যান টু ম্যান আলোচনা যেটাকে আমরা বলি, এই ম্যান টু ম্যান আলোচনায় কেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন? তার সমসাময়িক র্যাঙ্কের বহু মেজর ছিল, আরও অনেক অফিসার ছিল। এখন অনেকে যারা বলেন যে একজন মেজর, এই কথা বলে যারা নিন্দা করেন, আমি তাদেরকে বলি, একজন মেজর যেটা করেছে আপনার মতো লক্ষ কোটি গোপালা তা করেন নাই। কেন করেন নাই? ওই সাহস নাই। এখানে দেশপ্রেম, এই জায়গাটা দিয়ে আসে দেশপ্রেম। এই জায়গাটাই হলো আসল কথা, যে এই যে ভূগোল এবং এই যে স্বাধীনতা, এই যে মানুষের অধিকার, এই জন্য নিজেকে তুচ্ছ জ্ঞান করা, ওই স্বার্থের কাছে, জাতীয় স্বার্থের কাছে নিজেকে পদানত করা, নিজের জীবনটা বিলিয়ে দেওয়া। তিনি তো গুলির মুখেই করেছেন। তিনি জানতেন যে তিনি ফায়ারিং করে যেতে পারেন, তিনি জানতেন যে তিনি মরতে পারেন, তিনি জানতেন যে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, তিনি জানতেন তার কাছে কেউ নেই। বাট তিনি এটা মনে করেছিলেন যে এই দেশকে বাঁচাতে হলে স্বাধীনতা ঘোষণার কোনো বিকল্প নাই। এই বিকল্পহীন চিন্তাটাই কিন্তু ওই যে যেখানে আপনি বলছেন কেন তাকে সবাই ঘিরে ধরলো। স্বাধীনতার ঘোষণা নিয়ে তো বিতর্ক আছে। ঘোষণার বিতর্ক থাক, কিন্তু তিনি যে বলেছেন তাতে তো বিতর্ক নাই। না, সেটাতে বিতর্ক নাই। ওই সময় তার যে ভূমিকা, আমি ওই আলোচনায় যাই নাই। আচ্ছা, আমি ওই আলোচনায় যাই নাই। আমি যে আলোচনা বলি যে তিনি একমাত্র মেজর যিনি এই কথা উচ্চারণ করেছিলেন। তাহলে সেনাবাহিনীর তখন আরো বহু মেজর ছিলেন, বহু জায়গায় বহু অফিসার ছিলেন। তো সেই নিঃসন্দেহে বড় উদ্যোগ, নিঃসন্দেহে বড় একটি কাজ। এই যে কাজটা, এই কাজটাই কিন্তু তাকে 7ই নভেম্বর পর্যন্ত এনে পৌঁছে দিয়েছে। কারণ ওইখানে যারা চিনেছে তারা জেনেছে যে এই লোকটি বিশ্বাসঘাতকতা করবে না। কারণ বিশ্বাসঘাতকতা করলে কেউ নিজেকে, তার অফিসারকে বন্দি করে রিভোল্ট করতে পারে না। এই প্রবণতারে আমি যে কথাটা বলতেছি, না হলে কি হতো, যে কথাটা আপনি বলেছিলেন, যদি 7ই নভেম্বর না হতো, অর্থাৎ জিয়াউর রহমান যদি 7ই নভেম্বর না আসতো, তাহলে আপনি আবার যে পদানত বাকশালের মাধ্যমে আমরা যে জাতীয় স্বাধীনতা বিলুপ্ত করার যে ধারায় ঢুকেছিলাম, সেটা পুনরুজ্জীবিত হতো, যে ধারাটা তারা পুনরুজ্জীবন করতে চেয়েছিল। এই বিষয়ে একটু যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। আপনি একটু বলবেন যে আমরা এই যে বিপ্লব দিবস 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করি, মাঝে মাঝে আমরা দেখি এই দিবসটাকে অন্য কোনো রাজনৈতিক ভিন্ন নামে পালন করে। মানে ইতিহাস তো ঐতিহাসিক সত্য, এই ঐতিহাসিক সত্য 19-20 হতে পারে, সেটা একদম উল্টো কি করে হয়? কখনো দেখি এই যে এখন বা এর আগে দেখলাম অন্যরকম, নতুন প্রজন্ম তো বারবার ইতিহাস নিয়ে ধোঁকা খায়। এই জায়গাটায় আমরা আসতে পারি না কেন? মানে এই ঐতিহাসিক সত্যকে একেবারে উল্টো চিত্র করে আমরা দেখি কেন? ধন্যবাদ আপনাকে। আসতে পারেন না তার কারণ হচ্ছে আপনার যে ব্যর্থতা, আপনার যে গ্লানি, সময়কে রেসপন্স না করা, অথবা সময়কে অস্বীকার করা, অথবা সময়ের বিরুদ্ধে হাঁটা। তো অন্য কেউ যখন এই কাজটিতে সফল হয়, তখন তার সাফল্যকে ম্লান করার জন্য এবং আপনার ব্যর্থতা ঢাকার জন্য, আপনার অপরাধ এবং গ্লানিকে ঢাকার জন্য তখন আপনি অস্বীকার করেন। দ্যাটস দ্য থিং মূলত। তো আপনি অনেকগুলো বিষয় আলোচনা মধ্যে আপনি নিয়ে এসছেন। প্রথমত হচ্ছে আমি ওভারঅল দুই আলোচকের বক্তা, তো না আমরা আলোচক আর কি, তো আমি রাজনীতি করার মানুষের জন্য বক্তা শব্দটা চলে আসে প্রায়, দুঃখিত। তো সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে এটা না হলে কি হতো, মানে 7ই নভেম্বর।
নিঃসন্দেহে ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের, জাতীয় জীবনের একটা টার্নিং পয়েন্ট, নিঃসন্দেহে। জি। ওখানে আপনি কি সার্বিক তো না নিশ্চয়ই, রাইট। তো সেটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব যেটা বললেন, পাকিস্তানপন্থী মানে কিছু কর্মকর্তা, সামরিক বাহিনী কিছু কর্মকর্তাদের পাকিস্তানপন্থী হিসেবে চিহ্নিত করেছেন। আমি রাজনীতির ছাত্র, স্বাধীন বাংলাদেশে পাকিস্তানপন্থী কোনো অফিসার ছিল না, এখনও নাই। বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এটি হচ্ছে বাস্তবতা। এবং যারা ওই সময় কুতে যারা জড়িত ছিলেন, মেনি অফ দেম, মানে যারা একদম লিডিং পয়েন্টে যারা ছিলেন, তাদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধাও ছিলেন। তো পাকিস্তানপন্থী হবেন কেন? আই মাস্ট সে তারা পাকিস্তানপন্থী হবেন। এইভাবে মানে এইভাবেই বিশ্লেষণটাও মানে বোধহয় ইতিহাসের প্রতি আমরা সঠিক বিচার করছি না। কেউ তো পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ যোগদান করেছেন, যারা 15 অগাস্টে যারা মানে কুটা করেছেন, তারা পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো তারা যদি পাকিস্তানপন্থী হতেন তাহলে তো ওই দেশটাকে অপ্ট করতেন, ওইখানেই থাকতেন। এখানে তাদের পালিয়ে আসার জীবনে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রতিমধ্যে মারও যেতে পারতেন, যেটা আপনার বিমান বাহিনী মতিউর রহমান যেভাবে মানে প্লেন ক্রাশে মারা গেলেন। তো যাই হোক, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যেটা মুক্তিযুদ্ধের চেতনার কথা বারবার যে আওয়ামী লীগ বলতো, একেবারেই মুক্তিযুদ্ধের চেতনার যে ধারাটা, স্পিরিটটা থেকে একেবারে বিচ্যুত হয়ে যাচ্ছিল সরকারটা। এই তৎকালীন 73 সালে যে গভর্নমেন্ট, আমি মানে 72 সালে সংবিধান গৃহীত হওয়ার পর 73 সালের প্রথম নির্বাচনের মধ্য দিয়ে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, মানে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকারের লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সংবিধানে তাই ছিল। আচ্ছা, এখানে আপনার একদলীয় শাসন ব্যবস্থার কথা উল্লেখ ছিল না। এখানে অনির্বাচিত কর্তৃপক্ষ, অনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে, এগুলো গণতন্ত্রের চেতনার সাথে মোটেই যায় না, একদমই যায় না। আপনি বিরুদ্ধ পক্ষকে আপনি মানে হত্যা করবেন, খুন করবেন। আই এম টকিং অ্যাবাউট সিরাজ শিকদারের কথা বলছি। কোথায় সিরাজ শিকদার? মানে তার হত্যাকাণ্ডের পরে পার্লামেন্টের দম্ভের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যে দম্ভক্তি, কোথায় সিরাজ শিকদার? এটা গণতন্ত্রের ভাষা না। আপনি প্রতিপক্ষ জাসদ, তার দল থেকে বেরিয়ে আসা তৎকালীন তরুণরা, তৎকালীন ছাত্ররা যারা একটা দল তৈরি করলেন, সেই দলের নেতারা তো সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট ছিলেন, উনি তাদেরকে কমিউনিস্ট বলে মানে চিহ্নিত করেছেন। তো আমরা তৎকালীন যে মানে কমিউনিস্ট ধারাগুলো পর্যবেক্ষণ করতাম, সেখানে আমাদের ছাত্র জীবনে আমি নিজে বহু পোস্টার লিখেছি। সেখানে আমরা জাসদ সম্পর্কে লিখতাম যে অতি বিপ্লবী বুলির আড়ালে জাসদ একটি প্রতি বিপ্লবী দল। আমি জীবনে বহু পোস্টারে এই সংলাপটি লিখেছি। দ্যাট ওয়াজ আওয়ার পজিশন অ্যাবাউট জাসদ অ্যাট দ্যাট টাইম ডিউরিং মাই স্টুডেন্ট ডেজ। কারণ জাসদকে আমরা কখনই একটা বিপ্লবী পার্টি মনে করতাম না। তাদের একটা বিপ্লবের লক্ষ্য ছিল না, একটা অ্যানার্কি করতো। 7 নভেম্বরের কথা যেটা বল, তারা একটা অ্যানার্কি ক্রিয়েট করে, মানে ওই কী বলে, হাবিলদার সুবেদার উপরে কোনো অফিসার নাই, তারপরে অফিসারদের কিল করা। এটা পৃথিবীর কোন দেশে, কোন সমাজতান্ত্রিক দেশে, সোভিয়েত ইউনিয়নে, চীনে, মানে যেসব জায়গায় মানে সমাজতান্ত্রিক বিপ্লব, আমাদের বাবা চাচাদের মুখে আমরা জাসদ সম্পর্কে শুনি যে তাদের একসময় খুব দম্ভ, একসময় খুব জোরালো পদক্ষেপ, জোরালো হাঁটা চলা এরকম ছিল, রাজনৈতিক ভাবে তারা বেশ শক্তিশালী ছিল। এটার ব্যাপারে আপনার ভারতীয় জেনারেলের ব্যাপারে তাদের দলের মানে উত্থান বা ইতিহাসের সাথে মানে আপনার নামটা ওদের জেনারেল ওভানর লাইক দ্যাট বলা আছে যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান তো আসলে ভারতপন্থী ছিলেন না, উনি তো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জি, এবং এটা তো সত্য কথা যে শেখ মুজিবুর রহমান দিল্লিতে নেমে তিনি কিন্তু ইন্দিরা গান্ধীকে বলতে পেরেছিলেন যে তোমাদের সৈন্য কবে ফেরত নেওয়া। একটি বলিষ্ঠ নিঃসন্দেহে এটা কি ইন্ডিয়া খুব পছন্দ করেছিল? নিশ্চয়ই পছন্দ করার কথা না। ইন্ডিয়ার অনুমোদন ব্যতি রেখে লাহোরে আপনার ইসলামী শীর্ষ সম্মেলনে মানে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদান করাটা, এইটা প্রশ্ন উত্তর কি ছিল? আপনি আমাকে একটু আমার মতো করে বলতে দেন যে এটা ইন্ডিয়া পছন্দ করেনি। তো পছন্দ না করার কারণে শেখ মুজিবকে চাপে রাখার জন্য, আওয়ামী লীগকে চাপে রাখার জন্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স
এখনকার মতো অত পক্ক র ছিল না, এখন তো অনেক ম্যাচিউরড র। তখনকার সময় এত ম্যাচিউরড র থাকলে তো ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেটেড হইতো না, বাস্তব কথা হচ্ছে এইটা। তো যাই হোক, তো আপনার তাকে চাপে রাখার জন্যই আওয়ামী লীগ থেকে একটি অংশ বের করে তারা জাসদ নামে তৈরি করলো। এটা শেখ মুজিবুর রহমানও বুঝতেন, এবং তৎকালীন কমিউনিস্ট পার্টি যারা যারা কমিউনিস্ট গুরুজ ইন বাংলাদেশ পলিটিক্স, প্রকাশ্য তো তারা ছিলেন, অপ্রকাশ্যে রাজনীতি করতেন। তখন কমিউনিস্টরা প্রকাশ্যে রাজনীতি করতে পারতেন না। তাদের অবজারভেশন ছিল যে জাসদ ইনফ্যাক্ট ইট ওয়াজ নট এ রেভলিউশনারি পার্টি, এটা হচ্ছে একেবারে একটা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল। বিপ্লবকে মানে বিপ্লবী চেতনা, সমাজতান্ত্রিক চেতনা থেকে ডাইভার্ট করে অনেক বড় বড় বুলি কপচাবে করবে। এবং যার কারণে দেখেন এই দলটার পরিণতিটা দেখলেন তো মানে কখনো আওয়ামী লীগের সাথে বৃত্তি করা, কখনো সামরিক শাসকদের সাথে লেজুর বৃত্তি করা, ইত্যাদি ইত্যাদি করতে করতে এটা এখন আর মানে কিছুই নাই। আচ্ছা, পরশ্রয়ী কোনো প্রাণী, পরশ্রয়ী কোনো মানে কি বলে তৃণমূল কেউ সার্ভাইভ করে না, টিকে থাকতে পারে না শেষ পর্যন্ত। এখন আমি মূল জায়গাটা আছি 7 নভেম্বরে। আওয়ামী লীগ যে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল এবং আমাদের দেশের জনগণ মনে করত, সোজা কথা মনে করতো যে এই প্রজাতন্ত্র নামেই মাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আসলে ইনফ্যাক্ট আলটিমেটলি শেখ মুজিবুর শাসন আমলে এটা ভারতের একটা এক্সটেন্ডেড একটা রাজ্যতে পরিণত হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। জনগণ ফুঁসে ছিল। জনগণ দেখতে পেত যে আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে, রিলিফ চুরি করছে। শেখ মুজিবুর রহমান নিজের ভাষায় ছিল যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বল গেল কোথায়? যে দেশের প্রধানমন্ত্রী নিজের কম্বল হিসাবটা রাখেন না, কারণ তার পরিবারে শেখ মুজিব, বেগম মুজিব, শেখ রেহানা, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, 7 জন পরিবার সদস্য তার চাকর বাকর বাদ দিয়ে। তো উনি বলছেন ওনার কম্বলটাই জানেন 8 কোটি কম্বল, সেখানে তো শেখ মুজিবের পরিবারের জন্য তো 7টা কম্বল থাকার কথা, কিন্তু ছিল না। এবং উনি অকপটে তিনি বলেছেন আমার ডাইনে চোর বা আমার বায়ে চোর, আমার সামনে চোর, পিছনে চোর। এবং উনি আরও বলতেন চার্টার দলেরা সব চেটে খেয়ে বলেন দ্যাট চার্টার দল ওয়াজ নট বিএনপি, দ্যাট চার্টার দল নট ওয়াজ আদার পলিটিক্যাল পার্টি, বিকজ ওই সময় তো চার্টার দল বিএনপি টিএনপি ছিল না। এই কথাটা আমরা যুক্ত করেন পল্টনে বলছেন সবাই পায় সোনার খনি, এবং উনি এটাও বললেন যে দেশ স্বাধীন করে সবাই পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। এই যে 72 থেকে 73-74 মধ্যে ওনার যে রিয়েলাইজেশন অ্যাবাউট হিজ পার্টি ম্যান, এটা তো খুবই ফ্রাস্ট্রেটিং। আচ্ছা, এই জাতীয় লোকেরা যখন চারপাশে থাকে তখন সত্যি সত্যি প্রশাসন থাকে না, জাতীয় নিরাপত্তা থাকে না, কারণ এদের নিজেদের সাথে চোরটারা নিজের দেশও বিকিয়ে দেয়, কারণ ওদের তো কোনো নৈতিকতা থাকে না। তো এমনি একটি পরিস্থিতিতে 15 আগস্ট হলো, সোজা কথা। জি হ্যাঁ, এর মধ্যে মর্মন্তুদ ঘটনা ঘটেছে। আমি খুব সংক্ষেপে বলে ফেলবো। মর্মন্তুদ ঘটনা ঘটেছে, ওটাকে কাউন্টার করার জন্য সেনাবাহিনীর কারুর ভাষায় যে সেনাবাহিনীর ডিসিপ্লিন রেস্টোর করার জন্য খালেদ মোশাররফ এসেছেন। অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ব্রিগেডিয়ার জেনারেল। উনি নিজেকে মেজর জেনারেল ডিক্লেয়ার করলেন, চিফ অফ আর্মি স্টাফ ডিক্লেয়ার করলেন, হোয়াট নট, সিএমএলএ ডিক্লেয়ার করলেন, প্রেসিডেন্ট জিয়াকে কনফাইন করলেন। এই প্রেসিডেন্ট যেহেতু নেতৃত্ব দিয়ে 7 নভেম্বর ক্রিয়েট করেন নাই, এটা হচ্ছে সত্য কথা। ইট ওয়াজ দ্য ওই যে উনি মানে সুবেদার মেজর কথা বললেন, যাদের কথা বলেন, অসংখ্য সৈনিকেরা, তারা দেখলেন হোয়াট ইজ দিস, এ গ্রুপ অফ পিপুল, তারা একটা প্রো ইন্ডিয়া বানাই ফেলতেছে। এ গ্রুপ অফ পিপুল কি বলতেছে যে মানে সুবেদার হাবিলদার উপরে কোনো অফিসার নেই, এটা ক্যাওটিক সিচুয়েশন। তখন তো তাদের জন্য নেতা লাগবে। তখন দেখলেন যে জিয়াউর রহমান, কোন জিয়াউর রহমান, এই জিয়াউর রহমান, কোন জিয়াউর রহমান, এই জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান হু প্রোনাউন্স আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা হচ্ছে সেই জিয়াউর রহমান। এগুলো বলার জন্য কলিজা লাগে। এই যে সময়ের সন্তান বলে না, জি, সময়ের যার সময় একজন সময়ের সন্তান লাগে। হ্যাঁ, অ্যান্ড হিরোজ লিভ ফর এভার। বীরেরা সবসময় বেঁচে থাকে। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমরা বুক পেতে দিয়েছি। এখনকার ছেলেদের কথা যদি বলি, এই যে 24-এর একটা মহান গণ অভ্যুত্থান হয়ে গেল, তাই না? অনেক বুড়ো হ্যাগড়ারা কি করেছে, মানে পারেনি, বাট ছেলেরা মারছে, অনেক তরুণরা, সব দলের নানান তরুণরা, তারা রাস্তায় বেরিয়ে একটা অসম্ভব বিপ্লব না, একটা অসম্ভব গণ অভ্যুত্থানের সূচনা করেছেন, সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ তো সময়ের সাহসী সন্তানদেরকেই স্যালুট করে। বিরতির পরে এসে বাকি আলাপ করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সংহতি নিয়ে। আমি যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ
জুগলুল হাসান আপনার কাছে ৭ নভেম্বর নিয়ে আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তারপরে রিপন ভাই বলেছেন, রিপন ভাই আপনার সাথে বোধহয় একটু দ্বিমত পোষণ করেছেন, আপনার এইখানে কোনো বক্তব্য আছে কিনা? এই জায়গাটাতে আমার প্রশ্ন আছে। আমি ভাই আমার দলেরই সিনিয়র নেতা, তার প্রতি আমি সম্মান রেখেই বলছি, আমি কিন্তু কালচার বলেছিলাম, ইন্ডিভিজুয়াল বলিনি। আচ্ছা, মেজর ডালিম ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই অ্যাওয়ে ফ্রম পাকিস্তান। এই ট্রেনটা শুরু করেছেন উনি। হি ইজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, 2 বার আহত হয়েছেন। কিন্তু তার নেতা কারা? হ্যাঁ, তার নেতা ওই সময় কাকে নিলেন? সে খন্দকার মোস্তাক। তার হিস্ট্রি তো আমরা জানি। সে 71-ই তো পাকিস্তানের সাথে এবং ইউএস ইন্টারফারেন্সে সে এটা করতে চেয়েছিল, যুদ্ধটা থামিয়ে দিতে চেয়েছিল। তার সাথে মাহবুব আলম চাষি এবং ওই তার যে ওই সময়ের যারা হোট ছিল তারা যোগ দিয়েছে। জেনারেল খলিল এসেছিলেন, যিনি পাকিস্তান ফেরত। তো এইটা দেখেন, এরা কিন্তু শেখ মুজিব এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানপন্থী যারা ছিল তারা কিন্তু এদেরকে ঘিরে এরা কিন্তু করেছিল শেখ মুজিবের অপশাসন এবং ওই সময় যে আওয়ামী দুর্বৃত্তায়ন ছিল এবং যে ধরনের মানে মানুষের জুলুম অত্যাচার হতো তাদের বিরুদ্ধে করেছিল। কিন্তু তাদের লিডারশিপে কিন্তু যে বসলো মোস্তাক, আবার খালেদ, এটা কিন্তু একটা প্রো পাকিস্তানি। এবং আপনি যদি এই তাদের কুর পরে কারা কারা তাদেরকে স্বীকৃতি দিয়েছে দেখেন, সৌদি আরব দিচ্ছিল না, তারা দিয়েছে, বা ওরকম ঘটনা কিন্তু আছে। তো আবার দেখেন তাদের কিন্তু ওই যে পাকিস্তানি অ্যাম্বাসাডার কিন্তু সেই অভ্যুত্থানের পরে ফুল দিতে যায়নি। কিন্তু খালেদ মোশাররফ যখন কাউন্টার কুটা করলেন তাদের এগেনস্টে, তখন কিন্তু যারা মনে করেছিল যে না আওয়ামী লীগ বা কি বলে শেখ মুজিবের শাসনামলের শেষে এটা পাকিস্তান মোস্তাকে নিতে যাচ্ছে কিনা, তারা কিন্তু আবার ওই কি বলে খালেদ মোশাররফ মাও কিন্তু মিছিল করেছে, রাশেদ মোশাররফ মিছিল করেছেন। ইন্ডিয়ান অ্যাম্বাসাডার সে কিন্তু ওখানে ফুল পাঠিয়েছে ক্যান্টনমেন্টে, যার জন্য খালেদ মোশাররফের ড্যামেজটা হয়েছে আর কি, তাই না? তো এই যে আমি ইন্ডিভিজুয়াল না, যে যদি আপনার কালচারাল ফোর্স, যেটা হান্টিংটনের কথা আমি রেফার করলাম, সেটা যদি ধরেন, তখন কিন্তু ওই যে পাকিস্তানের দিকে একটা ইনক্লাইন, যেটা ভাই বলেছেন যে প্রো ইন্ডিয়ান আর কি, আবার ইন্ডিয়া দিকে যারা প্রো তারা কিন্তু একটা পোলারাইজেশন শুরু করেছিল তখনই কিন্তু। এবং কর্নেল তাহেরের যেটা ছিল সেটা হচ্ছে যে কমিউনিজম, যে সেটা ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি আমার চেয়ে উনি বলতে পারবেন, যে উনি একটা শ্রেণীহীন। কিন্তু তখন কিন্তু এই বাংলাদেশে না, আমাদের অস্তিত্ব কি, যেটা জিয়াউর রহমান করেছিলেন, এই দেশের অস্তিত্বের 2টা সংকটময় দিন, 25শে মার্চ এবং 7ই নভেম্বর, 2 দিনে দেখেন কোন লোকটা এসে দাঁড়িয়েছে। ওই 25শে মার্চ উই রিভল্ট এবং এই 7ই নভেম্বরে কিন্তু তিনি এসে বলেছেন। এবং এই যে জাতীয়তাবাদের উত্তরণ, সেটা আমি বলবো যে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। আমি একটু যেতে চাই আবারও ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। আজকের একটু কথা নিয়ে একটু আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই। সেটি হচ্ছে যে জামায়াতে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি একটু কথা বলেছেন আজকে, আপনি যদি শুনেছেন কিনা। তিনি বলেছেন নো হাঙ্কি পাঙ্কি, এইভাবে বলেছেন, নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই, যদি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। মানে আপনারা কি ঘি কিভাবে দিবেন তাদেরকে? ধন্যবাদ আপনাকে। আবার তো পুরনো আলোচনা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের কথা বলি, একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আজকে যে একটা নতুন ব্যবস্থার কথা বলি, এগুলো সবই এর ফাউন্ডেশনটা হচ্ছে 7 নভেম্বর। এটা হচ্ছে মূল কথা আমার। আপনার বাংলাদেশের জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, আমাদের মুক্তবাজার অর্থনীতি, সংবাদপত্রের স্বাধীনতা, সমস্ত কিছু এই 7ই নভেম্বরের আউটকাম। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে পথটি দেখিয়েছিলেন। বাস এখানে আমি আমার কথাটা শেষ করতে চাই। এখন আপনি যে প্রশ্নটা নিয়ে আসলেন সেটা হচ্ছে যে আপনার আঙুল বাঁকিয়ে ঘি তুলবেন, এত কষ্ট করার তো কোনো দরকার নাই। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট, তখন আব্দুল্লাহ আবু তাহের তখন শিবিরের প্রেসিডেন্ট, উনি আমার সিনিয়র হবেন। না, মানে আমরা দুটো সংগঠনের মানে প্রধান ছিলাম মানে একই সময়ে। আচ্ছা, প্রবাবলি উনি আমার সিনিয়র হবেন, আচ্ছা, বাই এজ। তো হোয়াট এভার, আই থিঙ্ক হি প্রেফার্স, হি লাইকস ঘিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাই, উনি যেই মার্কার ঘি পছন্দ করেন, এত আঙ্গুল কষ্ট করে বাঁকানোর দরকার পড়বে না, ঘি পৌঁছে দিতে পারি। কিভাবে আপনি পাঠাই দিবেন? আমাদের সাথে সেদিন সহজ ব্যক্তিগত সম্পর্ক আছে না, সেটা করার দরকার পড়বে না। কিন্তু কথা হচ্ছে যে আপনার এই যে গণভোটের ডিক্লারেশন দিতে হবে এত তারিখের মধ্যে ইত্যাদি ইত্যাদি, এগুলো করলে যেটা হবে কি, একটা সেই সময় তো বোধ হয় এখন আপনি আমাকে দেবেন না, নাহলে একটা গল্পের মধ্যে বলতাম। তাও ছোট্ট করে 1 মিনিট আপনার। আচ্ছা, ছোট্ট করে গল্পটা বলি। একজন কৃষক, গরিব কৃষক, একটা মাত্র গরু, তার গরুতে দুধ হয়,
তিনি তার স্ত্রীকে বললেন যে গরুর দুধটা আমাকে খাওয়ানো দরকার নেই, এটাকে তুমি জাল দিয়ে ঘি বানাবে এবং ঘি বানিয়ে বানিয়ে এমন অবস্থা করবে যেটা আমরা অনেক গরু কিনতে পারি এবং অনেক জায়গা জমি কিনে একটা বড় লোক হয়ে যাবো। জি। তারপর সে প্রতিদিন কল্পনা করে তার অনেক ঘি হচ্ছে, অনেক ঘি হচ্ছে। তো ওই মানে মানে আপনার কুড়ে ঘরে বারান্দার মধ্যে আপনার ওই কি বলে এটা ওই যেটার মধ্যে ঝুলি আর কি পাটের দিয়ে দেয়, কি বলে এটাকে বলে জিকা টাইপের, কি মানে সিকা কিছু একটা বলে, এরকম কিছু ঝিরো সিকা, মানে হ্যাঁ। একটা ওই ঘির মানে ছোট বয়ামটা মানে মাটির পাত্রে এটা ঝুলানো, তার উপর প্রতিদিনই 2 চামচ 4 চামচ ঘি জমায় রাখে। আচ্ছা। তো উনি মানুষ তো উনি কল্পনা করছেন যে ঘি বিক্রি করতে করতে উনি রাজ্যই কিনে ফেলছেন, উনি রাজা টাইপের কিছু একটা হয়ে গেছেন। তখন উনি চিন্তা করছেন ক্লান্ত, উনি এটা ওই মানে গরুর হালের লাঠিটার সাথে উনি কল্পনা করছেন ওনার স্ত্রী এসে ওনাকে বলবে যে ভাত খেতে আসেন, ভাত রান্না করেছে। তখন উনি বলবেন, তখন তো নিজেকে রাজা ভাবছেন আর বউকে রানী ভাবছেন, তখন উনি বললেন তো আমি তখন রাজা, তখন নেই খায়েঙ্গে বলে আমি তখন বলবো নেই খায়েঙ্গে। তো লাঠি উঁচা করতে যে ওই ঘিয়ের যে পাতিল ছিদ্র ছোট ইয়েটা, আচ্ছা, ওটা ফেটে পড়ে যায়। তখন কয়েক ফোঁটা পড়তে পড়তে দেখলো 4 চামচ ঘি পড়ে আছে, কারণ স্ত্রীটা জমিয়েছিলেন মাত্র 4 চামচ ঘি। আচ্ছা। কল্পনা করেছিলেন তিনি রাজ্য কিনে রাজা হয়ে যাবেন। তো বেশি নেই খায়েঙ্গে বলতে গেলে যেটা হয়, ওই 4 ফোঁটা ঘি পড়ে গেলে তখন না রাজা হওয়া যায় না ঘি স্বাদও নেওয়া যায়। আপনার গল্প পরিষ্কার। তো আমার বক্তব্য হচ্ছে কি, দেশটা একটা সংকটে, একটা নির্বাচিত সরকার লাগবে। একটা নির্বাচিত সরকার এবং নির্বাচনী পথ পরিক্রমার মধ্যে যদি হাঁটতে না পারা যায় তাহলে বাংলাদেশের জন্য সমূহ বিপদ, এবং সেটা গণতন্ত্রের জন্য বিপদ, নির্বাচনের জন্য বিপদ, এবং আমাদের 24-এর যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা। হ্যাঁ, ট্রেন কিন্তু শুধু আপনি ট্রেনে চড়েছেন কিনা জানি না, বা ট্রেনের লাইনে কখনো গিয়েছেন কিনা দেখবেন ট্রেন কখনো সামনে আগায়, কখনো শান্টিং দিয়ে দেখেছেন, শান্টিং দিয়ে কিন্তু পেছনেও নেয়। তো এখন জামাতের এই আঙ্গুল তোলাতুলি, হাঙ্কি পাঙ্কি সব শব্দ উচ্চারণ, এই হুঙ্কার টুঙ্কারের মধ্য দিয়ে সেটা যদি নির্বাচনী ট্রেন যদি আবার পেছনের দিকে হাঁটে, সেটা কিন্তু আপনি মানে আশঙ্কা করতেই পারেন। আর দ্বিতীয়ত আর একটু 2 সেকেন্ড বলে দিয়ে 2 আলোচকের কাছ থেকে নিয়েই নিজেই চেয়ে নিলাম, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার কথা বলেছিলেন। পেজগিটা তো নিজেরা লাগিয়েছেন। পেজগিটা যদি উপদেষ্টারা যদি না লাগাতেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে তারা যে রেকমেন্ডেশনটা পাঠিয়েছেন, সেখানকার মধ্যে যেগুলো আলোচিত হয়নি, যেগুলো অ্যাগ্রিড হয়নি, সেই সমস্ত বিষয়গুলো এগুলো ইনকর্পোরেট করে তারপরে পাঠাবার পরিপ্রেক্ষিতে বিএনপি বলল যে এগুলো তো আমরা মানিনি, এটা আমাদের সাথে মানে আমি শব্দটা প্রতারণার কথা বলতে চাই না, বিশ্বাসভঙ্গের কারণ ঘটিয়েছে সরকার। এখন তারা যদি বলেন যে মানে নিজেরা বসে ঠিক করেন, এটা তো সেটাই দেখি একটু রাজনৈতিক বিশ্লেষক আব্দুল আওয়াল ঠাকুর কি হবে না। এগুলো এই আঙ্গুল বাঁকাবাকির জায়গায় যেখানে চলে গেছে সেখানে নিজেরা বসলে কিভাবে হবে? আপনি একটু বলবেন যে আপনি যেহেতু রাজনীতির বিশ্লেষণা করেন, যে দুটো দলই এখন মোটামুটি গরম অবস্থায় মাঠ। উপদেষ্টা পরিষদ থেকে বলা হলো পিআর, গণভোট, এসব বিষয়ে দুটো দল যেন নিজেরা বসে ঠিক করে নেয়। তাহলে যদি ঠিক করে নেয় তাহলে রেফারি থাকবে কি? আর যদি রেফারি না থাকে তাহলে আমরা খেলার মাঠে যা দেখি সেটা তো হবে। হ্যাঁ, এখন এটা কিভাবে এই জায়গাটায় উপদেষ্টা পরিষদ এইভাবে বলতে পারে? আপনি 2 মিনিটে শেষ করবেন। জি, আলোচনা অনেক লম্বা করা যাবে, সেই আলোচনা যাবো না। তবে আমি যদি একটা কথা আপনাকে বলি, আপনি এখানে ডেকেছেন, একটা সময় বেঁধে দিয়েছেন আলোচনার জন্য, একটা সময় বেঁধে দিয়েছেন। এই যে সরকার, এই সরকারের মেয়াদ কত, এই সরকার টার্মস অফ রেফারেন্স কি, এই সরকার কেন আছে, তার কাজটা কি, এগুলোকে আমরা কখনো বলেছি? জামাত যে ঘি তুলতে চায় তার ঘিয়ের লক্ষ্য কি? এনসিপির নাহিদুল একটা কথা বলেছেন, সংস্কার, জামাত কি ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য কাজ করছে? গণতন্ত্রে বিএনপি পরীক্ষিত শক্তি। আপনার সোজা আঙ্গুলে যদি কথাটা বলি, 15.5 বছর লড়াই হয়েছে, তার ভিত্তি হলো বাংলাদেশের জনগণ একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চায়, এটি তৈরি বিষয়, এটার জন্যই আন্দোলন হয়েছে। শেষ দিকে এসে যেটা হয়েছে, কোটা বিরোধী থেকে ছাত্ররা এই কথা লিখেছে, ও কথা, এই কোনো কথাই আমি বাদ দিতে চাই না, কিন্তু বাংলাদেশে ফেসিবাদ নিয়ন্ত্রণের পথটা কি, আমি এই কথাটা বলে শেষ। ফেসিবাদ নিয়ন্ত্রণের পথটা কি? ফেসিবাদ কে? বাংলাদেশে ফেসিবাদ হচ্ছে শেখ মুজিবুর রহমান, বাংলাদেশে ফেসিবাদ হচ্ছে জেনারেল এরশাদ, বাংলাদেশে ফেসিবাদ হচ্ছে শেখ হাসিনা। তাহলে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন, বেগম জিয়া বহুদলীয় গণতন্ত্রের লালন করেছেন,
এবং আজকে গণতন্ত্রের জন্য কথা বলছেন, এর বাইরে যে শক্তিগুলো কথা বলছেন তারা কি এটা নিশ্চিত যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক আবহর মধ্যে রাখার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ? এই মৌলিক জায়গায় যদি আমরা ফিরে না যাই, তাহলে আপনি আন্দোলন করছেন, চাইছেন, জি কি চাইছেন, জি সেই চাওয়াটাই হলো আমার কাছে আজকে গুরুত্বপূর্ণ। যে এই যে কথাগুলো আপনি বলছেন যে এটা করবেন, ওটা করবেন, সেটা করবেন, এটা করবেন, আসল কাজটা করবেন না। সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকার জন্য যে একটি সহনশীলতা এবং নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত করা, এইটা বাদ দিয়ে বাকি সব করছেন। বিরতির পরে শেষে এই আলোচনা শুনতে চাই দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম সংহতি নিয়ে। আমি যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল হাসান, একদম ছোট করে একটু বলেন যে আপনি নিরাপত্তা নিয়ে কাজ করেন, এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচন আয়োজনের জন্য আইন শৃঙ্খলার যে প্রস্তুতি, যে ব্যাপার স্যাপারগুলো আছে, এখনকার অবস্থা সব মিলে কি ঠিক জায়গায় আমরা আছি? প্রস্তুতিটা ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ। তো ছোট করে, যেহেতু সময় কম, আমি বলছি ইন্টারনাল পরিস্থিতি কিন্তু এখন হচ্ছে রিমেইনস হোস্টেস টু ডোমেস্টিক অ্যান্ড রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ফ্যাক্টর। আপনি কিন্তু ভাই অভিজ্ঞ মানুষ, তারপরে ওই জামাত বা এনসিপি যত লাইটলি নিচ্ছি, আমি একটা জিনিস বলি শুধু, ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে পাওয়ার স্ট্রাগল, এখানে কিন্তু এখন ইউএসের এনিমি হচ্ছে চায়না। চায়নাকে কাউন্টার করার জন্য চায়না আবার স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট করতে চায় ইন্ডিয়াকে, বাংলাদেশ ইজ এ পয়েন্ট, তাই না? তো এখানে কমিউনিস্ট বা চায়নার আর্ক রাইভাল হচ্ছে কিন্তু ইসলামিক দলগুলো বা ইসলামিক গ্রুপগুলো। সো তাদের কিন্তু একটা সাপোর্ট আছে, এবং সেই যে বড় যে জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টর, সেটা কিন্তু আমাদের ইন্টারনাল এই আইন শৃঙ্খলা স্থিতি বা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। এখন আপনি যেটা বললেন, ওভারঅল পুলিশ প্রিন্সিপাল অর্গানাইজেশন, সেটা একটা ড্যামেজ হয়েছে এই আন্দোলনে। তারপর কালো টাকা আছে, অবৈধ অস্ত্র বাইরে গিয়েছিল, কম্পিটিং অথরিটিগুলো আছে, এবং বিপ্লব পরবর্তী যে থার্মোডোরিয়ান স্টেজ যেটাকে বলে, যখন কম্পিটিং অথরিটিগুলো পাওয়ার স্ট্রাগল করে, তো সেই স্ট্রাগলটা কিন্তু এখন চলছে। কাজে এই সময়ে সুস্থভাবে হওয়া সম্ভব কিনা সেটা বিজ্ঞ আব্দুল আওয়াল ঠাকুর, আপনি একটু ছোট করে, একদম ছোট করে যদি বলেন। প্রশ্ন অনেক বড় যে 10 নভেম্বরের মধ্যে যদি গণভোটের তারিখ ঘোষণা না করা হয়, তাহলে জামায়াত ইসলামী আবার 11 তারিখ ঢাকা চলো কর্মসূচিতে তারা ঘোষণা করবে, মানে আবার আমরা সেই আন্দোলন কর্মসূচির দিকে যাচ্ছি কিনা? ছোট করে একদম 1 মিনিটে। এখন ফেসবুকগুলোর নিউজ দেখা যায় যে 13 তারিখে নানকও ঢাকা শহরে অবরোধ ডাকছে, কি কি যেন ডাকছে। আচ্ছা, এগুলো দেখলাম, সত্য মিথ্যা জানি না, সব কথা তো জানা যায় না। এখন জামাতেরটা জানা গেল, এখন যদি হয় এমন ধরেন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই করা, মানে তো অবস্থাটা এই যে সরকার বা নির্বাচনের জন্য যে কথাগুলো বলা দরকার সেগুলো না। এখন আপনি কোনটা ঠেকাবেন? আপনি কি রাস্তা ঠেকাবেন না ঘর ঠেকাবেন? তা ন্যাচারালি আপনি একটা বন্ধ করতে হবে, আর সেই বন্ধ করার অর্থ হলো নির্বাচন বন্ধ করা। নির্বাচন বন্ধ করা। রিপন ভাই, আপনি একটু শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা এবার দেখলাম যে বিএনপির যে মনোনয়ন, সেই জায়গাটায় অনেক বড় বড় প্রার্থী মনোনয়ন পায় নাই। আবার মনোনয়নের দিক থেকে দেখলে দেখা যায় যে তরুণরা কিছুটা হলো পিছিয়ে পড়েছে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে। কোনো মন্তব্য করবেন কি? ধন্যবাদ আপনাকে। আসলে একদম 1 মিনিটে। যারা মানে আপনি অনেক সিনিয়ররা বা অনেকে মনোনয়ন পাননি, পার্টির একটা ডিসিপ্লিন থাকে, পাননি ঠিক আছে, ফাইন। পার্টির তো নানা টায়ারে কাজ করার ব্যাপার থাকে। নির্বাচন ম্যানেজমেন্ট একটা বড় কাজ, দল পরিচালনা করা একটা বড় কাজ। সবাই নির্বাচনে চলে গেল, তো দল চালাবে কে? তারপরে আপনার দল নির্বাচিত হওয়ার পরে পার্টি পলিসি ফ্রেমিং করা, অনেক কাজ আছে, অনেক কাজ আছে সেখানে। পার্টির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, ভার্চুয়ালি তিনি আমাদের পার্টির প্রধান, তিনি চালাচ্ছেন। আই থিঙ্ক তার মাথার মধ্যে আছে তিনি কাকে দিয়ে কি কাজ করাবেন। তো সুতরাং পার্টির একজন কর্মী হিসেবে আই হ্যাভ এভরি কনফিডেন্স অন হিজ লিডারশিপ, অন হিজ ডিসিশন। সুতরাং এটা নিয়ে কোনো বড় সংকট নাই। আর তরুণদের কথা যেটা বললেন সেটা হচ্ছে ফাইন। আপনি যদি খেয়াল করে দেখেন, যদি খেয়াল করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সময় অনেক ইয়াং প্রেসিডেন্ট হন, লাইক বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, অ্যাট দ্যাট টাইম আই হ্যাভ বিন টু দেয়ার, আমি ওই দেশে তখন থাকতাম। তো ওনার ক্যাবিনেটে বা অন্যান্য ইয়াং প্রেসিডেন্ট ক্যাবিনেট, রবার্ট গেটসের মতো 88 বছর 90 বছরের গলার চামড়াগুলো সব খিচে গেছে, এরকম লোকরা প্রতিরক্ষা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তমুক মন্ত্রী। সিনিয়রদের অভিজ্ঞতা, প্রাজ্ঞতার এটা ভীষণ প্রয়োজন আছে। তরুণদেরকে আমরা তৈরি করব, এটা সত্য কথা। তরুণরা কাজ করবেন, দলের নেতৃত্বে আসবেন।
আজকে আরেকদিন এই আলোচনা করা যাবে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।